আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি। শিক্ষার্থীদের আন্দোলনে হত্যা, গণহত্যা ও নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। অভিযোগকারী আইনজীবী বলেছেন, বুধবার রাত থেকে কাজ শুরু করেছে সংস্থাটি। এদিকে আরও 2টি মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। আরও জানাচ্ছেন অধরা ইয়াসমিন। কোটা সংস্কার আন্দোলন দমাতে যে নির্যাতন, হত্যা, গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ সরকার, তার প্রতিবাদে নানা কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হাসিনাকে আসামি করে মামলা দায়ের করতে হবে। ছাত্রদের দাবির প্রেক্ষিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গেল 3 দিনে দায়ের হয়েছে 8টি মামলা। ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যরা দ্বারস্থ হচ্ছেন বিচার বিভাগের। আমার ছেলে গত 20 জুলাই শনিবার দিন চিটাং রোডে পুলিশের গুলিতে সে নিহত হয়। তার ন্যায় বিচার পাওয়ার জন্য আসছে। এগুলাও এই ট্রাইব্যুনালেই আমি মনে করি যে তারা সাক্ষী হবেন। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের তদন্ত শুরু করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা আতাউর রহমান। এই মামলাটি রেকর্ডের পরে তদন্ত সংস্থা একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করেছেন। তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করার পরে ওনারা অলরেডি তদন্ত কাজ শুরু করেছেন। প্রাথমিক কাজ হিসেবে ওনারা ঘটনাকালীন সময়ের যত পত্রিকা আছে সেগুলো সংগ্রহ করেছেন এবং পত্রিকাগুলো পর্যালোচনা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় 4র্থ শ্রেণীর শিক্ষার্থী জোবাইদ হোসেন ইমন হত্যার ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে শেখ হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে। এছাড়া রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অটোরিকশা চালক শাহাবুদ্দিনকে হত্যার অভিযোগে মামলা হয় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ 11 জনের বিরুদ্ধে। অধরা ইয়াসমিন, আরটিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের হত্যার ঘটনা তদন্তে শিগগিরই জাতিসংঘ কাজ শুরু করবে বলে জানান সংস্থাটির মানবাধিকার প্রধান। তদন্ত কাজ শুরু করতে একটি বিশেষজ্ঞ দল অচিরেই বাংলাদেশ সফর করবে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সংঘটিত হত্যাকাণ্ড তদন্তে আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। এ কাজে বাংলাদেশ তাদের সহায়তা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। সকালে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস রাশিয়া ও জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে কথা জানান। রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞার কথা মাথায় রেখে কাজ করবে ঢাকা। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। দায়িত্ব নেয়ার পর থেকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করছেন বিভিন্ন মিশনের প্রধান ও রাষ্ট্রদূতরা। তারই ধারাবাহিকতায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রাশিয়া ও জাপানের রাষ্ট্রদূত আসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। বৈঠক শেষে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানান রাষ্ট্রদূতরা। ক্ষমতায় কে আছে সেটি মুখ্য নয়, বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করবে জাপান। কে ক্ষমতায় আছে বা নেই সেটি বড় কথা নয়। গেল 50 বছর ধরে বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপান যেভাবে কাজ করছে বর্তমানেও তা অব্যাহত থাকবে। রূপপুর পারমাণবিক প্রকল্প বাস্তবায়নে কিছুটা দেরি হতে পারে, তবে তা কঠিন কিছু নয় বলে জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি। আমি বুঝতে পারছি চলমান পরিস্থিতিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রক্রিয়া অল্প দেরি হতে পারে, তবে এটা খুব বেশি সময় নয়। ছাত্র আন্দোলনের সহিংসতার তদন্তের জন্য আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। জাতিসংঘ কর্মপ্রক্রিয়া ও পরিধি ঠিক করতে কাজ করছে তারা। তদন্তের জন্য আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। স্বাধীনভাবে কাজ করবে এই মিশন।
তদন্ত দলকে সহায়তা করবে অন্তর্বর্তীকালীন সরকার। বর্তমান সরকারের অবস্থা খুবই পরিষ্কার জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান, যারা অপরাধ করেছে এবং হুকুম দিয়েছে তাদের অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে। মূল বিষয়টা হচ্ছে যে আমাদেরকে সহায়তা করা, যাতে আমরা ইনভেস্টিগেশন ঠিকমতো করতে পারি এবং যারা শাস্তি পাওয়ার কথা তাদেরকে যেন শাস্তির মুখোমুখি করা যায়। কারণ আপনারা জানেন যে এই সরকারের অবস্থান খুবই পরিষ্কার, ট্রান্সপারেন্ট, যে যারা এই অপরাধগুলো করেছে এবং যারা হুকুম দিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের সম্মুখীন করতে হবে। তৌহিদ হোসেন বলেন, রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞার কথা মাথায় রেখেই দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখবে ঢাকা। স্যাংশন রেজিমের ভিতর দিয়ে আমরা যেটুকু সহায়তা করতে পারি, যেটুকু ইন্টারাকশন করতে পারি, সেটার ম্যাক্সিমাম আমরা করতে চাই। সাকিবুর রহমান, RTV, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে এক রিকশা চালককে হত্যার মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে 10 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রশিদুল আলমের আদালত এই আদেশ দেন। নিহত স্ত্রী ফাতেমা খাতুন পল্টন থানায় মামলাটি দায়ের করেন। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 19 জুলাই রাজধানীর পল্টনে পুলিশের গুলিতে কামাল মিয়া নামের এক রিকশা চালকের মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে। মামলা তদন্তের স্বার্থে পুলিশ আসামিদের 10 দিনের রিমান্ড চাইলে মঞ্জুর করে আদালত। নির্বিচারে গুলি করে হত্যা করা হয় এবং এই আসামিরা এটার সঙ্গে সরাসরি জড়িত। আরো তথ্যপত্র পাওয়ার জন্য আরো অন্য কারাগারা যারা এটার সঙ্গে জড়িত তাদেরকে বের করার জন্য এই আসামিদেরকে 10 দিনের রিমান্ডের প্রয়োজন। বিজ্ঞ আদালত দরখাস্তের গুণাগুণি ভিত্তি করে 10 দিনের রিমান্ড মঞ্জুর করে। তবে নির্দোষ দাবি করে 3 আসামিকে জামিন দেওয়ার আবেদন জানান আসামি পক্ষের আইনজীবী। এর আগে শামসুল হক টুকু, পলক ও সৈকতকে পল্টন থানার হত্যা মামলায় আদালতে হাজির করে পুলিশ। গেল বুধবার রাতে রাজধানীর খিলখ্যাতের নির্গুঞ্জ থেকে তাদের গ্রেফতারের কথা জানায় ডিএমপি। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা। ঘুষ গ্রহণ ও অর্থ পাচারের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তার সহযোগীদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ায় ইতিমধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান এবং তাদের ছেলে ও মেয়ের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। ব্যাংকগুলোকে দেয়া এক চিঠিতে বলা হয়, তাদের নামে ব্যক্তিগত বা ব্যবসায়িক অ্যাকাউন্ট থেকে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। শিক্ষার্থীদের আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলিতে শিশুদের নিহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠনের নির্দেশ কেন দেয়া হবে না এবং নিহতদের পরিবারকে 1 কোটি টাকা করে কেন ক্ষতিপূরণ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রুলের পরবর্তী শুনানির জন্য আগামী 5 সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত। অ্যাটর্নি জেনারেল সাহেব বললেন যে মামলাটা আমি টপ প্রায়োরিটি হিসাবে দেখব এবং আমাদের দাবির সাথে তিনি একমত পোষণ করছেন। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসাবে তিনি বিষয়টা সরকারের উচ্চ পর্যায়ে তিনি পলিসি লেভেল উপস্থাপন করবেন এবং 5 তারিখের মধ্যে মাননীয় আদালতকে অবগত করবেন এবং সেদিন কি আদেশ হবে। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইকের 3য় দিনে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকাল 10টায় রাজধানীর শাহবাগে জমায়েত হন তারা। সারা দেশেও এই কর্মসূচি পালন করা হয়। এছাড়াও ধানমন্ডির 32 নম্বর সড়ক এবং এর আশপাশের এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে হাজারো ছাত্র জনতা। খান আলামিন জানাচ্ছেন বিস্তারিত।
গণ অভ্যুত্থান নস্যাৎ হতে পারে এমন আশঙ্কায় গত কয়েকদিন থেকেই রাজপথে কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গত সোমবার সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচি ঘোষিত হয়েছে। শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে এই কর্মসূচি পালন করছে ছাত্র জনতা। রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় বক্তারা বলেন, 4 দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন, ঠেকানো হবে সব ষড়যন্ত্র। ছাত্র জনতার এই বিপ্লবের বিরুদ্ধে প্রতি বিপ্লব করার চেষ্টা পর্যন্ত আমরা দেখি। আমরা বলে দিচ্ছি, 5ই আগস্ট দেখেছেন, এরপরে যা দেখবেন তা দেখার জন্য ছাত্র জনতার পক্ষ থেকে যা হবে তা দেখার জন্য আপনাদের অস্তিত্ব থাকবে না। মোদির উপরে নির্ভর করছে তারা ক্ষমতায় আসার জন্য। নৌকার পাটাতন আপনাদের নাই, সুতরাং বইটা খুঁজে লাভ নাই। মোদির বইটা দিয়ে বাংলাদেশের নৌকা চালাবেন, এই আশা আপনারা আর করেন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শাহবাগ থেকে রাজু স্মৃতি ভাস্কর্য পর্যন্ত মিছিল করে শিক্ষার্থীরা। নাশকতার আশঙ্কা থেকে ধানমন্ডির 32 নম্বর সড়ক এবং এর আশপাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করে হাজারো ছাত্র জনতা। 15 আগস্টকে তারা কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য তারা পায়তারা করছেন। এই সন্ত্রাসের জায়গা বাংলাদেশে হবে না। আমরা রাজপথে যে অরাজকতার ইয়াটা দেখতেছি, এটা আমরা ছাত্ররা মিলে চেষ্টা করতেছি যে আমাদের রাজপথ কেন্দ্রিক যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সারা দেশে রেজিস্ট্যান্স উইক কর্মসূচি পালন করতে রাজপথে নেমে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। চট্টগ্রামের নিউ মার্কেট এলাকার সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। রাজশাহীর 3টি পয়েন্ট, তালাইমারি, রেলগেট এবং সিএনবি মোড়ে জড়ো হয় ছাত্র জনতা। সেখান থেকে সাহেববাজার 0 পয়েন্ট অভিমুখে রোড মার্চ কর্মসূচি পালন করে তারা। ওরা আমাদের ভাই বোনদের এত রক্ত নিয়েছে, আমরা ওরা এখন ফাঁসি চাই। শুধু স্বৈরাচারকে বিতাড়িত করে আমরা ক্ষান্ত হইনি, স্বৈরাচাররা আবার নতুন করে আমাদের উপরে চেপে বসার যে নীলনকশা তারা তৈরি করছে, এই ষড়যন্ত্রকে আমরা নস্যাৎ করতে চাই। এছাড়া রংপুর, নওগাঁ, নড়াইল, টাঙ্গাইল, পাবনা, যশোর সহ বিভিন্ন জেলায় রেজিস্ট্যান্স উইক কর্মসূচিতে অংশ নেয় ছাত্র জনতা। খান আলামিন, RTV, ঢাকা। আজ 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 49তম মৃত্যুবার্ষিকী। 1975 সালের এই দিনে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়, রচনা করা হয় ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। প্রতি বছর রাষ্ট্রীয় ও দলীয়ভাবে নানা আনুষ্ঠানিকতায় দিবসটি পালন করা হলেও এবার পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে অনেকটাই ভাটা পড়েছে উদযাপন আনুষ্ঠানিকতায়। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন আরও 4 জন। নতুন উপদেষ্টা হিসেবে যোগ দেবেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ ফজলুল কবির খান। শুক্রবার বিকেলে তাদের শপথ গ্রহণের কথা রয়েছে। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সহ অন্য উপদেষ্টাদের উপস্থিতিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করাবেন। তবে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন তা এখনও জানা যায়নি। চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া 7 রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক DM সালাউদ্দিন মাহমুদের সই করা আলাদা আলাদা প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়। প্রজ্ঞাপনে ওয়াশিংটন, রাশিয়া, সৌদি আরব, জাপান, জার্মানি, আরব আমিরাত ও মালের রাষ্ট্রদূতদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত আসতে বলা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, আপনাকে সদর দপ্তর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় বদলি করা হয়েছে, অতএব আপনার বর্তমান দায়িত্বভার ত্যাগ করে অবিলম্বে সদর দপ্তরে প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা হলো। আন্তর্জাতিক মানবাধিকার আইনে শেখ হাসিনার বিচার করতে হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে অবস্থান কর্মসূচিতে তিনি বলেন, সরকার থেকে চক্রান্তকারীদের বের করতে হবে। দীপ্ত চন্দ্র পালের সহযোগিতায় আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। ছাত্র জনতার উপর গণহত্যা চালিয়েছেন শেখ হাসিনা সহ তার দোসররা। রাজধানী সহ দেশ জুড়ে 2 দিনের অবস্থান কর্মসূচিতে তাদের বিচার দাবি করছেন বিএনপি নেতাকর্মীরা। কর্মসূচির শেষ দিনে নয়াপল্টনে সমাবেশ করে বিএনপি। অবস্থান কর্মসূচিতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করলে টিকতে পারবে না বলে হুঁশিয়ারি দেন দলটির নেতারা। এত আনন্দে আছেন, আন্দোলন শেষ হয়ে যায় নাই। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব
এই দেশের গণতন্ত্র রক্ষার জন্য আমরা 17 বছর আন্দোলন করেছি। মনে রাখবেন, এর জন্য বোধহয় আমাদেরকে আরো কিছুদিন পরিশ্রম করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খুনি হাসিনার বিচার হতে হবে আন্তর্জাতিক মানবাধিকার আইনে। অপরাধ করেছে আন্তর্জাতিক আইনের মধ্যে, মানুষের উপরে মানুষের হত্যা করেছে, নির্যাতন করেছে, গণহত্যা চালিয়েছে। যারা অন্যায়ভাবে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, টাকা লুণ্ঠন করেছে, পাচার করে দিয়েছে, তাদের বিচার করতে হবে। এছাড়া সংখ্যালঘুদের ঢাল বানিয়ে আওয়ামী লীগ ভারতের সাহায্যে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে বলে অভিযোগ করেন দলটির মহাসচিব। যারা আজকে হিন্দু সম্প্রদায় বলে আমরা তাদেরকে আলাদা করে দিতে চাই, আমরা তাদের সঙ্গে একমত নই। তারা সবাই নাগরিক, কিন্তু তাদেরকে খেপিয়ে, তাদেরকে দিয়ে আবার ঢাল বানিয়ে আরেকটা কৌশল আবিষ্কার করে কিভাবে অস্থিতিশীলতা তৈরি করা যাবে সেই চেষ্টা আমাদের করছে। তাদের মূল কাণ্ড হচ্ছে ইচ্ছা হচ্ছে দেশে অস্থিতির সৃষ্টি করে আবার যদি ওই ভারতের সাহায্য নিয়ে ঢুকে পড়া যায় তাহলে হয়তো তারা রক্ষা পাবে। এদিকে গুলিবিদ্ধ রিকশা চালক কামালের বাসায় তার পরিবারকে দেখতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, নেতাকর্মীদের ফাঁসিয়ে পরিবার নিয়ে পালিয়েছেন শেখ হাসিনা। তো কাপুরুষের কাজ। আওয়ামী নেতাকর্মীরা এটা কি দেখেন না? নিজের আত্মীয় স্বজন, নিজের ছেলে মেয়ে, নিজের বোনকে পার করে নিয়ে গেলেন আর আপনাদেরকে ফেলে চলে গেলেন। গণহত্যার বিচার কাজ দ্রুত শেষ করার দাবি জানান রিজভী। যারা রাষ্ট্রকে কবজায় নিয়ে জনগণকে নির্বিচারে হত্যা করেছে, তাদের বিচার বাংলাদেশেই হবে। আশিকুল আলম, RTV, ঢাকা। আগামী 18 আগস্ট রোববার থেকে বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরুর নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রধান উপদেষ্টার নির্দেশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মদ রহিমা আক্তার স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়। আর স্থগিত হওয়া HSC ও সমমানের পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। নতুন সময়সূচি অনুযায়ী আগামী 11 সেপ্টেম্বর থেকে শুরু হবে স্থগিত পরীক্ষাগুলো। বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে 17 জুলাই থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং 18 জুলাই থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ছিল। আগামী শনিবার চালু হচ্ছে না মেট্রো রেল। প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন না হওয়ায় শনিবার চলাচল করবে না বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL। বৃহস্পতিবার DMTCL এর কোম্পানি সচিব মোহাম্মদ আব্দুর রৌফের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে মেট্রো রেল পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা নিরীক্ষা এখনও শুরু করা সম্ভব হয়নি। নির্ধারিত সময়ের মধ্যে মেট্রো রেল পুনরায় চালু করা সম্ভব হচ্ছে না বলে দুঃখ প্রকাশ করে DMTCL কর্তৃপক্ষ। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশে সম্প্রতি যেসব ঘটনা ঘটছে তা পরিষ্কারভাবে স্বাধীনতা আমাদের জন্য কতটা মূল্যবান তা মনে করিয়ে দিচ্ছে। বৃহস্পতিবার ভারতের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এ কথা বলেন। এছাড়া মুক্তি ও স্বাধীনতার গুরুত্ব প্রসঙ্গে তিনি আরও জানান, স্বাধীনতা ও মুক্তি লাভ সহজ হলেও এগুলোর গুরুত্ব অনুধাবন করতে অতীতের ঘটনাগুলো জানা ও বোঝা দরকার। অন্যদিকে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেয় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি। এ সময় দেশটির প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণকে সমর্থন না করে একজন ক্ষমতাচ্যুত নেতাকে সমর্থন করছেন বলেও নিন্দা জানান তিনি। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় পেশাদার লীগ ফুটবলের দল বদলের সময় বাড়াতে ফিফাকে দেয়া বাফুফের চিঠির জবাব দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। কোনো অবস্থাতেই দল বদলের সময় বাড়ানো সম্ভব নয় বলে জানিয়েছে ফিফা। এমন অবস্থায় ক্লাবগুলোর পাশাপাশি বেকায়দায় পড়েছে বাফুফে। এদিকে বর্তমান প্রেক্ষাপটে ফুটবল ক্যালেন্ডারেও পরিবর্তন আনতে যাচ্ছে বাফুফে। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। আগামী সপ্তাহে দলবদলের সময় কাগজে কলমে শেষ হলেও সার্বিক পরিস্থিতিতে বাস্তবতা বলছে ভিন্ন কথা। অনেক ক্লাবই গোছাতে পারেনি দল, শুরু করতে পারেনি প্রি সিজন ক্যাম্প। এমন অবস্থায় পূর্ণাঙ্গ স্কোয়াড ও শক্তিশালী বিদেশিদের নিয়ে দলগুলোর মাঠে নামা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। সেসব বাস্তবতা বিবেচনায় বিকল্প পথ ভেবে রেখেছে পেশাদার লীগ কমিটি। গতকাল ফিফা তার উত্তরে আমাদেরকে নেতিবাচক উত্তরই দিয়েছে।
সুতরাং দলবদল পিছিয়ে আনার কোনো সুযোগ নেই। এ মাসের 19 তারিখে দলবদল শেষ হচ্ছে। আগে আমাদেরকে সেপ্টেম্বরের মাঝামাঝিতে সিজন শুরু করার একটা পরিকল্পনা ছিল, সেটা থেকে কিছুটা পিছিয়ে আসছি, কারণ আমার জানা মতে কোনো দলে এখন পর্যন্ত প্রি সিজন শুরু করেনি। সুতরাং ক্লাবগুলোকেও কিছুটা সময় দিতে হবে। তো এখন হয়তো আমরা সিজনটা সেপ্টেম্বর শেষের দিকে শুরু করব। এমন পরিস্থিতিতে ফুটবল ক্যালেন্ডারেও কিছুটা পরিবর্তন আনার চিন্তা করছে পেশাদার লীগ কমিটি। এবছর 5টি টুর্নামেন্ট করার কথা বলেছিলাম। প্রতি বছরই স্বাধীনতা কাপ, ফেডারেশন কাপ, লিগ হয়ে থাকে। এর পাশাপাশি এবছর আমাদের সুপার কাপ এবং চ্যালেঞ্জ কাপ নামে দুটো টুর্নামেন্ট করার কথা ছিল। তো এই বর্তমানে যে অবস্থা, হয়তো আমরা কিছু টুর্নামেন্টের সংখ্যা কমিয়ে আনতে বাধ্য হব সময়ের পরিক্রমার কারণে। সেক্ষেত্রে আমাদের চিন্তাভাবনা আছে, যদি একান্তই কমাতে হয় তাহলে হয়তো আমরা স্বাধীনতা কাপটাকে আমাদের ক্যালেন্ডার থেকে একটু বাদ দিয়েছি। বাফুফের আসন্ন নির্বাচন, পেশাদার ফুটবল লীগ ও এএফসি কাপের ব্যস্ত সূচিতে বছরের শেষ অংশে বড় চ্যালেঞ্জের মুখে পড়বে বাফুফে। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। রাতের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।